নমস্কার, আমি জহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। শাহ বললেন থাকবো 50 বছর, ভোট চুরি করে উঠছে প্রশ্নের ঝড়। আকাশে কি সুন্দর মেঘ করেছে, দেখেছো? হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে পুজো চলে এসেছে। কি বলিস? যা বলেছো, ঢাকে কাঠি পড়তে আর কদিন মাত্র বাকি। একদমই। সাদা মেঘ, ছাতিমের গন্ধ, এসবই তো পুজোর রোল কল। যা বলেছো, আর কদিন পরে কলকাতা থেকে রাজ্য গম গম করে উঠবে ঢাকার কাসরের আওয়াজে। তবে এখন কিন্তু গমগম করছে বিহার। অকালে বিহারে অন্য পুজো শুরু হয়েছে। বিহারে পুজো? এখনো তো ছট পুজো দেরি আছে। এখন কি পুজো? ভোটের পুজো। ঢাক বেজে গেছে। রাহুল গান্ধী প্রতিদিন ঢাক বাজাচ্ছেন জোরে জোরে। রাহুল গান্ধী ঢাক বাজাচ্ছেন? কি বলছো কি? ঠিকই বলছি রে। রাহুল গান্ধী ঢাকের আওয়াজে বিজেপি আর নীতিশ কুমারের সরকারও কাঁপছে। আমি না কিছুই বুঝতে পারছি না, ঠিক কি বলছো তুমি? রাহুল গান্ধী বিহারে ভোটের অধিকার যাত্রা করছেন, জানিস? হ্যাঁ, সেটা জানি। আর সেই পদযাত্রায় লোকজন স্বতঃস্ফূর্তভাবে ভিড় জমাচ্ছেন, সেটাও নিশ্চয়ই জানিস। হ্যাঁ, তাও জানি, কিন্তু ঢাক কোত্থেকে এলো? ঢাক এলো, ঢাক বাজলো। ভরা বিহারে ঢাক পিটিয়ে রাহুল বলে দিলেন বিজেপি যে ভোট চুরি করে তার প্রমাণ অমিত শাহ নিজে দিয়েছেন। মানে অমিত শাহ কি প্রমাণ দিয়েছেন? অমিত শাহ বলেছিলেন বিজেপি 40-50 বছর ক্ষমতা থাকবে। রাহুল বলছেন ভোট চুরির ওপর ভরসা করে শাহ এত নিশ্চিত। অমিত শাহের কথায় বুমেরাং হয়ে গেল। আর কি বলছেন রাহুল? শুধু রাহুল নন, প্রিয়াঙ্কা গান্ধীও ছাড়েননি। তুই এই খবরটা দেখ। বিহারের মধুবনীতে মঙ্গলবার কংগ্রেস নেতা ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপিকে ঘিরে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন বিজেপি 40-50 বছর ক্ষমতায় টিকে থাকার দাবি করছে, কারণ তাদের ভরসা ভোট চুরি। রাহুল গান্ধী মনে করিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2017 সালে মধ্যপ্রদেশে এক সভায় বলেছিলেন বিজেপি 5-10 বছরের জন্য নয়, অন্তত 50 বছরের জন্য ক্ষমতায় এসেছে। এ প্রসঙ্গে রাহুল বলেন তিনি কিভাবে আগে থেকে জানলেন যে বিজেপি এত বছর টিকে থাকবে। এর মানে একটাই, ভোট চুরি হচ্ছে। রাহুল গান্ধীর অভিযোগ ভোট চুরি শুরু হয়েছিল গুজরাটে 2014 সালের পর তা জাতীয় স্তরে পৌঁছয় এবং এখন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। তিনি প্রমাণ ছাড়া কথা বলছেন না বলেও দাবি করেন। তার দাবি বিহারের তরুণরা রাস্তায় নেমে তাদের শক্তি দেখিয়েছেন এবং এই প্রতিবাদ বিজেপি ও নির্বাচন কমিশনকে ভোট চুরির আগে দুবার ভাবতে বাধ্য করবে। তিনি আরও অভিযোগ করেন সরকার ধাপে ধাপে নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছে। প্রথমে ভোট, তারপর রেশন কার্ড, এরপর জমি। কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একই অভিযোগ তোলেন। তিনি বলেন নরেন্দ্র মোদী নির্বাচনের সময় বলেছিলেন কংগ্রেস জনগণের মহিষ চুরি করবে, কিন্তু আসলে মোদী নিজেই জনগণের ভোট চুরি করছেন। তার বক্তব্যে ভোটকে ভারতে গণতন্ত্রের ভিত্তি ও জনগণের সবচেয়ে মূল্যবান অধিকার বলে উল্লেখ করা হয়। তিনি আরও অভিযোগ করেন সরকার ইতিমধ্যে চাকরি কেড়ে নিয়েছে, সরকারি সংস্থা বিক্রি করেছে এবং সাধারণ মানুষের বিভিন্ন অধিকার হরণ করেছে। এবার যদি ভোটও চলে যায় তবে আর কোনো পরিচয় বা অধিকার অবশিষ্ট থাকবে না, তিনি সতর্ক করেন। কংগ্রেস গত কয়েক সপ্তাহ ধরে ভোট চুরির অভিযোগ নিয়ে সোচ্চার হয়েছেন। তাদের দাবি 2024 লোকসভা নির্বাচনে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি হয়েছে। অভিযোগ অনুযায়ী বিরোধী সমর্থকদের নাম বাদ দেওয়া হয়েছে, আবার ভুয়ো ও নকল নাম যুক্ত করা হয়েছে। কর্ণাটকের মহাদেবপুরা আসনে নাকি 1 লক্ষেরও বেশি ভুয়ো ভোট যোগ করে বিজেপিকে জেতানো হয়েছে বলে কংগ্রেসের দাবি। একই ধরনের অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশ ও বিহার থেকেও। তবে নির্বাচন কমিশন সব অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের বক্তব্য অভিযোগগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তারা রাহুল গান্ধীকে শপথপত্র সহ প্রমাণ জমা দেওয়ার জন্য বলেছে। কমিশনের দাবি ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মাধ্যমেই তা সম্পন্ন হয়। বিহারের মাটি থেকে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন রাহুল। সেই জন্যই তো বললাম ঢাক বেজেছে, যুদ্ধের ঢাক। এই যে এত প্রশ্নের মুখে পড়ছে কমিশন, এটা তো গণতন্ত্রের ক্ষতি। ক্ষতি তো বটেই, কমিশন আরো বড় ক্ষতি করলো নিজের পায়ে কুড়ুল মেরে। নিজের পায়ে কুড়ুল মেরে মানে এই যে প্রেস কনফারেন্স করে বিরোধীদের আক্রমণ করলো কমিশন জবাবদিহি না করে, সেটা তো নিজের পায়ে কুড়ুল মারা। তা ঠিক, কমিশন সাংবিধানিক সংস্থার মতো আচরণ না করে রাজনৈতিক দলের মতো আচরণ করলো। শুধু তাই নয়, কমিশনের একাধিক কাজ নিয়েও প্রশ্ন উঠছে। আবার কি করেছে কমিশন? মহাদেবপুরা নির্বাচন থেকে মহারাষ্ট্র, কমিশনের একাধিক গাফিলতি প্রকাশ্যে এসেছে। এমনকি স্বচ্ছতার প্রশ্নেও কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। স্বচ্ছতার প্রশ্নে কি করেছে কমিশন? পিডিএফ বা অন্য কোনো ফরম্যাটে তালিকা প্রকাশ করছে না, ছবি তুলে আপলোড করছে, সেখানে নাম সার্চ করা যাচ্ছে না, আরো অনেক কিছু। তুমি আমায় একটু খুলে বলো না। তুই এই খবরটা দেখ, নিজেই বুঝে যাবি। ভারতে গণতান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে বড় ভিত্তি হল নির্বাচন প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রতীক হিসেবে পরিচিত ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে তার ভূমিকা ও সিদ্ধান্ত নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। 2024 সালের লোকসভা নির্বাচনের পর বিরোধী দলগুলি অভিযোগ করে যে কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেন, বেঙ্গালুরুর মহাদেবপুরায় 1 লক্ষের বেশি ভুয়ো নাম ভোটার তালিকায় যোগ করা হয়েছিল। গান্ধীর বক্তব্য, এগুলি বিজেপিকে সুবিধে দিতে করা হয়েছে। কমিশন এসব অভিযোগ উড়িয়ে দেয় এবং রাজনৈতিক দলগুলির ওপর দায় চাপায় যে তারা সময় মতো আপত্তি জানায়নি। 2024 সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বড় ধরনের গরমিল সামনে আসে। মোট ভোটের হিসেবে 33,912 ভোটের অমিল ধরা পড়ে। 58% ভোটদানের হার রাতারাতি বেড়ে 66% পৌঁছয়, অর্থাৎ প্রায় 76 লাখ অতিরিক্ত ভোট। অনেক কেন্দ্রে ভোট পড়া ও গণনার সংখ্যায় গরমিল ছিল। এই অস্বাভাবিক পরিস্থিতির পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 149 আসনের মধ্যে 132টিতে জয়ী হয়। অবিশ্বাস্য 89% সাফল্যের হার। 2025 সালের অগস্টে বিহারে বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় 65 লাখ ভোটারের নাম মুছে ফেলা হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, মহিলাদের নাম মুছে ফেলার হার বেশি। প্রায় 31 লাখ মহিলা ভোটার বাদ পড়েছেন, যেখানে পুরুষ ভোটারের সংখ্যা 25 লাখ। গোপালগঞ্জ জেলায় মহিলাদের ভোটার সংখ্যা কমেছে 17.8%, পুরুষদের মাত্র 11%। খসড়া তালিকায় নাম বাদ দেওয়ার কারণ জনসমক্ষে প্রকাশ করা হয়নি, যা প্রক্রিয়াকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। একাধিক সিদ্ধান্তে কমিশনের নিরপেক্ষতার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ভোটার তালিকা ছবির আকারে প্রকাশ, যাতে স্বাধীনভাবে যাচাই অসম্ভব। ভিভিপ্যাট স্লিপ আংশিক মিলিয়ে দেখা, পূর্ণ যাচাইয়ের অভাব। ইভিএমের কোনো পূর্ণাঙ্গ নিরাপত্তা অডিট নেই। বুথে সিসিটিভি ফুটেজ সংরক্ষণে অনীহা। ভোটদানের চূড়ান্ত হিসেব প্রকাশের দেরি। রাজনৈতিক পরামর্শে সীমিত অংশগ্রহণ। মহাদেবপুরায় ভুয়ো ভোটার, মহারাষ্ট্রের সংখ্যাগত গরমিল, বিহারের বিপুল নাম বাদ। সবকিছুই প্রমাণ করে নির্বাচন কমিশন ধীরে ধীরে স্বচ্ছতা থেকে সরে গিয়ে নিয়ন্ত্রণ ও গোপনীয়তাকে বেছে নিচ্ছে। আদালতের সীমিত ভূমিকা এই সংকটকে আরও গভীর করছে। ভারতের গণতন্ত্র আজ এক কঠিন প্রশ্নের মুখোমুখি। নির্বাচন কমিশন কি আবারও আস্থা ফিরে পেতে সক্ষম হবে, নাকি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ীভাবে প্রশ্নের মুখোমুখি হয়ে থাকবে? আজ ভোট যদি প্রশ্নের মুখে পড়ে, গণতন্ত্র তো প্রশ্নের মুখে পড়বে। গণতন্ত্র তো প্রশ্নের মুখে পড়েছেই। মানে তুমি কি 26-এর ভোটের কথা বলছো? 26 নয়, 24-এর ভোটই প্রশ্নের মুখে পড়েছে। 24-এর ভোটে তো মোদিজি ক্ষমতায় এলেন, আর সেখানেই তো বড় প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। কি প্রশ্ন তুলেছেন রাহুল? ভোট কারচুপি না হলে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতেই পারতেন না। সেটাও তো বড় অভিযোগ। বড় অভিযোগ তো বটেই, প্রধানমন্ত্রীর আসন নিয়েই প্রশ্ন উঠছে। এটাও তো গণতন্ত্রের জন্য কলঙ্কের। এটা এক ধরনের স্বৈরাচার। গণতন্ত্রকে কাজে লাগিয়ে, গণতান্ত্রিক সংস্থাগুলোকে কাজে লাগিয়ে স্বৈরাচার কায়েম করার চেষ্টা। ঠিকই বলেছো। চলো এবার শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।